আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানবিজ্ঞানের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন। আজকের ক্লাসে আমরা ইতিহাস প্রথম পত্রের একটা সলভ ক্লাস নিয়ে এসেছি। যে চতুর্থ অধ্যায় আছে পাকিস্তানি আমলে বাংলা ভাষার আন্দোলন ও এর গতি প্রকৃতি, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা চলো, এবার প্রথম কোশ্চেনটা দেখো। নিচের উদ্দীপকটি পড়ো এবং নিম্নোক্ত ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও। প্রথমে আমাদের একটা সৃজনশীল কোশ্চেন, ঠিক আছে? উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত পরবর্তী প্রশ্নের উত্তর দাও। সিয়েরা লিওনে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অনবদ্য। প্রেসিডেন্ট আহমদ তেজান কাব্বাহ সেনা সদস্যদের ভূমিকাকে স্মরণীয় করে রাখতে বাংলা ভাষাকে দেশটির সরকারি ভাষার মর্যাদা দেন। বাংলা ভাষার সম্মানার্থে বিশ্বের অনেক দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। এখন আসো, এই কোশ্চেনের ভিত্তিতে সিয়েরা লিওনের একটা কাহিনী বললো এখানে। তো এখন দেখো, এই কোশ্চেনের ভিত্তিতে যে কোশ্চেনটা আসলো এই সৃজনশীলের ভিত্তিতে, জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশকে বাংলাকে যেই মর্যাদা, সেই মর্যাদায় অধিষ্ঠিত করেছে কোন সংস্থা? বলতো সেটা কোন সংস্থা হবে? তোমরা জানো জাতিসংঘের অনেকগুলো উইং আছে, তাদের মাঝে বিভিন্ন উইং বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে। তার মাঝে একটা আছে স্বাস্থ্য নিয়ে কাজ করে, WHO। আরেকটা আছে লেবার, যেমনটা হচ্ছে ধরো তোমার মে দিবস, যেমন আজকে হচ্ছে মের 1 তারিখ, সেরকম ভাবে শ্রমিক দিবস নিয়ে কাজ করে যারা, বা শ্রমিকদের নিয়ে কাজ করে তারা, তারা হচ্ছে ILO। এরপরে হচ্ছে গ্যাট, ইতিপূর্বে ছিল, বর্তমানে WTO আছে, যারা ট্রেড নিয়ে কাজ করে আন্তর্জাতিক। এরপরে IMF সম্পর্কে তোমরা জানো, যারা অর্থনৈতিক তহবিল নিয়ে কাজ করে। তেমনইভাবে আরেকটা সংস্থা আছে যারা হচ্ছে সংস্কৃতি নিয়ে কাজ করে, ঠিক আছে? শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, এই উইংটা নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে ইউনেস্কো, ঠিক আছে? এই ইউনেস্কো মূলত বাংলাদেশের যেই বাংলা ভাষার যে মর্যাদা, এই কোশ্চেনটা আসলে হয়তো ঠিক মতো ইয়া হয় নাই, বাংলাকে আন্তর্জাতিক ভাষার মর্যাদা দেয়, ঠিক আছে? আন্তর্জাতিক যেই ভাষাটা আছে সেই ভাষার যথার্থ মর্যাদা দেয় কে? ইউনেস্কো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, উক্ত সংস্থার ভূমিকার ফলে বাংলা ভাষা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। হ্যাঁ, অবশ্যই, একটু আগে আমরা এই ব্যাপারে জেনেছি, বাংলা ভাষা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে, ঠিক আছে? এটা হওয়ার মতো একটা পয়েন্ট। এরপর দেখো, ভাষা শহীদদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? বাঙালিরা ভাষার অধিকার পেয়েছে। আচ্ছা, বাঙালিরা ভাষার অধিকার পেয়েছে, এই পয়েন্টটা দেখো। ইউনেস্কো যে স্বীকৃতিটা দেয় সেই স্বীকৃতিটা কিন্তু অনেক পরে এসে দেয়, ঠিক আছে? কিন্তু বাংলা ভাষার, এটা হচ্ছে ধরো তোমার আমাদের মুক্তিযুদ্ধর আরো পরেকার সময়, ঠিক আছে? কিন্তু বাংলা ভাষার যে মানে অর্জনটা, ঠিক আছে, অধিকার আদায়টা, সেই অধিকার আদায়টা কিন্তু আমরা অনেক আগেই করে ফেলেছি, বুঝছো? তার মানে বাংলা ভাষার যে অধিকার, সেই অধিকারটা কিন্তু মূলত ইউনেস্কোর স্বীকৃতি দ্বারা হয় না। ইউনেস্কোর স্বীকৃতি দ্বারা যেটা হয় সেটা হচ্ছে বাংলা ভাষাটা আন্তর্জাতিকভাবে একটা মর্যাদায় আসীন হয়। এবং 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কিন্তু এই বাংলা ভাষার যে আন্দোলনটা, সেটাকে কেন্দ্র করেই। তার মানে বাংলা ভাষা একটা অনবদ্য সম্মানের স্থানে উপনীত হয়। কার মাধ্যমে? ইউনেস্কোর মাধ্যমে, যেটা আমরা প্রিভিয়াস কোশ্চেনে এই জিনিসটা দেখলাম, 1 নম্বর কোশ্চেনে। আর এই কোশ্চেনে যেটা আমাদের, সেটা হচ্ছে যে উক্ত সংস্থার ভূমিকার ফলে এই দুইটা পয়েন্ট হয়। বাংলা ভাষা আন্তর্জাতিক মর্যাদা, এটা ঠিক আছে। ভাষা শহীদদের মর্যাদা, এটা ঠিক আছে। বাঙালি ভাষা, বাঙালিরা ভাষার অধিকার পেয়েছে, এটা হওয়ার মতো কোনো পয়েন্ট না। কারণ হচ্ছে বাঙালিরা যে ভাষার অধিকার, সেটা কিন্তু এরা অনেক আগেই পেয়ে গিয়েছে। এই সংস্থা যে ভূমিকা রেখেছে এই কারণে এরপরে পেয়েছে, বিষয়টা কিন্তু এরকম না, তাই না? তাহলে আমাদের হচ্ছে কোন কোন পয়েন্ট? 1 এবং 2। আমাদের অ্যান্সার হবে A, 1 ও 2, ঠিক আছে? 1 ও 2 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আসো, পাকিস্তানের রাজধানী করাচি থেকে কোথায় স্থানান্তর করা হয়? পাকিস্তানের যে রাজধানী, সেটা করাচি থেকে কোথায় স্থানান্তর করা হয়? সেটা হচ্ছে ইসলামাবাদে স্থানান্তর করা হয়। আচ্ছা দেখো, করাচি যেটা, হ্যাঁ, তোমরা এই জিনিসটা দেখলেই বুঝবা যে বর্তমানে তো পাকিস্তানের রাজধানী করাচিতে নাই, তাহলে প্রেজেন্টে কোথায় আছে? সেটা হচ্ছে ইসলামাবাদে আছে। তাহলে সহজেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবা, ইসলামাবাদে আছে। ঢাকা কিন্তু হবে না, লাহোর হওয়ার মতো কোনো পয়েন্ট না, বেলুচিস্তানও হওয়ার মতো কোনো পয়েন্ট না। লাহোর তোমাদের একটা কনফিউশন লাগতে পারে, কারণ লাহোর প্রস্তাব নিয়ে, যেহেতু লাহোর প্রস্তাবের কারণে লাহোর যে শহর, সেটার একটা ভালো একটা ভ্যালু বৃদ্ধি পেয়েছে। এই জিনিসটা হয়তো একটু কনফিউশন লাগতে পারে, হয়তো লাহোরে ছিল, পরবর্তীতে বর্তমানে ইসলামাবাদে। আসলে তা না, সেটা হচ্ছে আগে করাচিতে ছিল এবং করাচি থেকে পরবর্তীতে ইসলামাবাদে পাকিস্তানের রাজধানীটা ট্রান্সফার করা হয়, ঠিক আছে? এরপরে আসো,
আচ্ছা, এই কোশ্চেনগুলোর মাধ্যমে আমরা যে জিনিসটা করেছি সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব কোশ্চেন যেগুলো টাচ করলে তোমাদের যেমন ভাবে পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে শতভাগ কমনের একটা নিশ্চয়তা পাচ্ছ, তেমনি ভাবে পরীক্ষার যে অধ্যায় ভিত্তিক যেসব টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক সম্পর্কে আসলে প্রত্যেকটা টপিক থেকে এই কোশ্চেনগুলো সিলেক্ট করার কারণে তোমাদের প্রত্যেকটা টপিক ডিসকাস হয়ে যাবে। ঠিক আছে, সহজেই তোমরা একদম পুরো পুরো টপিকটা পুরো অধ্যায়টা সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা নিতে পারবে। ঠিক আছে, তাহলে মনোযোগ দিয়ে ক্লাসটা করো। এরপরে আসো, পূর্ব পাকিস্তান কেন অবকাঠামোগত দিক দিয়ে অনুন্নত ছিল? পূর্ব পাকিস্তান, তোমরা জানো যে 1947 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয়, তখন পাকিস্তান কিন্তু দুইটা অংশ নিয়ে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানটা হচ্ছে বর্তমান বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান যে পার্টটা সেটা হচ্ছে বর্তমান পাকিস্তান। ঠিক আছে, আর এই যে তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে বিভক্ত ছিল, তার মাঝে সবচেয়ে ইনফ্লুয়েন্সিং যেসব ছিল, নেতা ছিল বা লিডিং পজিশনের যারা নেতা ছিল, তারা বেশিরভাগই ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তানের। পূর্ব পাকিস্তানের নেতাও ছিলেন, তবে সেই মানে তাদের তুলনায় তাদের পাওয়ারটা মানে পূর্ব পাকিস্তানের নেতাদের পাওয়ারটা খুব কম ছিল, এবং এই কারণেই পশ্চিম পাকিস্তানের কি করেছিল, পূর্ব পাকিস্তানের উপর ওয়ান কাইন্ড অফ ডোমিনেট করেছিল। পূর্ব পাকিস্তানের জনগণ কিন্তু পশ্চিম পাকিস্তানের চেয়েও বেশি ছিল। ঠিক আছে, যদিও পশ্চিম পাকিস্তানের যে রিজিয়নটা, সেই রিজিয়নটার কিন্তু আয়তনটা বড়। ঠিক আছে, কিন্তু পূর্ব পাকিস্তানের তৎকালীন যে জনসংখ্যা ছিল সেটা কিন্তু প্রায় 56% ছিল, অর্থাৎ 50% আপ ছিল। এই কারণে হয়েছে কি যে আসলে আমাদের জনসংখ্যাটা বেশি ছিল, কিন্তু তারপরেও জনসংখ্যা বেশি থাকার পরেও পশ্চিম পাকিস্তানে ওরা এসে আমাদের পূর্ব পাকিস্তানকে ডোমিনেট করে। ঠিক আছে, তাহলে পূর্ব পাকিস্তান কেন অবকাঠামো দিক দিয়ে অনুন্নতি ছিল? সেটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের অবহেলার কারণে। ঠিক আছে, পশ্চিম পাকিস্তান লিডিং পজিশনে যেসব নেতারা ছিলেন তারা ছিলেন হচ্ছে পশ্চিম পাকিস্তানে। এমনকি ধরো তোমার খাজা নাজিমুদ্দিন, এরপর হচ্ছে এরা মানে বাঙালির যারা শাসক ছিল তারাও ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তানের অনুগত শাসক। ঠিক আছে, এই কারণে বাঙালিরা পুরোপুরি শোষিত হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের পূর্ব মানে এটার অ্যান্সার কি হবে? এ। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে ব্যাপারটা। তারপরে আসো, উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ঠিক আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই ঘোষণাটা কবে দেওয়া হয়? ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে এই ঘোষণাটা কখন দেওয়া হয়, এই কোশ্চেনটা ঠিক মতো আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে, হ্যাঁ অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল, যেটা হয়েছিল হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। ঠিক আছে, সোহরাওয়ার্দী উদ্যান, এই পূর্ববর্তীতে যেটার নাম ছিল হচ্ছে রেসকোর্স ময়দান, এবং যে ময়দানই হচ্ছে ধরো তোমার পাকিস্তানিরা বাঙালিদের কাছে আত্মসমর্পণ করে। ঠিক আছে, তাহলে এই যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এই ঘোষণাটা যে মোহাম্মদ আলী জিন্নাহ দিয়েছিল, সেটা কোথায় দিয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সোহরাওয়ার্দী উদ্যানে দিয়েছিল। ঠিক আছে, তাহলে এই দুইটা অপশন হচ্ছে জুৎসই। করাচি শিক্ষা সম্মেলন এটা হবে না। ঠিক আছে, করাচি শিক্ষা সম্মেলনে দেয়নি। তার মানে হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে 1 এবং 3। কোনটা? বি, 1 ও 3। ওকে, আশা করি ক্লিয়ার। তারপরে আসো, গণপরিষদের ধীরেন্দ্রনাথ দত্ত কর্তৃক রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে বিবেচনার দাবি গৃহীত না হওয়ার ফলে কি হয়? ঠিক আছে, কি হয় দেখো। আচ্ছা, এখানে অপশনগুলো তোমরা একটু খেয়াল করো। গণপরিষদের সদস্য পদ থেকে ধীরেন্দ্রনাথ দত্তকে বহিষ্কার করা হয়। ধীরেন্দ্রনাথ একটা দাবি পেশ করছে, হ্যাঁ, ওই দাবিকে মনে করো যে গৃহীত হয় নাই, ওই দাবিকে গৃহীত হয় নাই বলে কি তাকে পদ থেকে বের করে দিবে? বিষয়টা এরকম না, তাই না? এরকমটা হতে পারে না। পূর্ব পাকিস্তানের জনগণ দেখো, পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের প্রশাসন ভবনের উপর হামলা চালায়, এরকম সন্ত্রাসী কার্যক্রম যে করে, বিষয়টা এরকম না। বুঝতে পেরেছো? এরপরে যেটা পয়েন্ট সেটা হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্তকে গ্রেফতার করা হয়, এটাও হবে না। সমগ্র পূর্ব পাকিস্তানে ধর্মঘট পালিত হয়, এই যে এটা ঠিক আছে। বুঝতে পেরেছো? দেখো, এখানে ব্যাখ্যার মাঝে একটা পয়েন্ট লিখছে যে 1947 সালের ডিসেম্বর মাসে কেন্দ্রীয় শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয়। এই সংবাদ ঢাকায় এসে পৌঁছলে পূর্ব বাংলার ছাত্র এবং বুদ্ধিজীবী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক নুরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই পরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করে। 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকে গণপরিষদের ব্যবহারিক ভাষা, যেটা আমাদের মূল পয়েন্ট, খেয়াল করো যে 23 ফেব্রুয়ারি কি করে? বাংলাকে গণপরিষদের ব্যবহারিক ভাষা, ঠিক
ঠিক আছে, উর্দু এবং ইংলিশের পাশাপাশি বাংলাকে গণপরিষদের যে ব্যবহারিক ভাষা সেটা গ্রহণের প্রস্তাব করেন, কিন্তু পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এর তীব্র সমালোচনা করেন এবং গণপরিষদের নিন্দা প্রস্তাব উত্থাপন করেন। প্রতিবাদে সমগ্র পূর্ব বাংলায় হরতাল পালিত হয়, চলে গ্রেফতার, নির্যাতন। তার মানে এর প্রতিবাদে কি হয়, সমগ্র পূর্ব বাংলায় হরতাল পালিত হয় এবং এবং এই যে তারা হরতাল করে সেই জন্য তাদের উপর ধরপাকড় হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তারপর আসো 7 নম্বর কোশ্চেনে, উদ্দীপকটি পরে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। ভাষা আন্দোলন সম্পর্কে স্মৃতিচারণে একজন নারী বলেছিলেন তার উপর অর্পিত দায়িত্ব ছিল আনন্দময়ী ও বাংলাবাজার স্কুলের মেয়েদের একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় নিয়ে আসা। ঠিক আছে, এটা ছিল হচ্ছে তার উপর দায়িত্ব। আচ্ছা, ভাষা আন্দোলনে নারীদের অন্যতম প্রধান কাজ কি ছিল? এই যে নারীরা ভাষা আন্দোলনে শুধু কেবল যে পুরুষরা অবদান রেখেছে তা না, নারীরাও কিন্তু ভাষা আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সম্মুখ সারির মাঝে এসে তারা আন্দোলন করেছিল, আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছিল। এরপর হচ্ছে যারা অসুস্থ হয়ে গিয়েছিল তাদের চিকিৎসা করা, সেবা শুশ্রূষা দেওয়া, তারপর যাদেরকে ধরপাকড় করছিল, এটা মুক্তিযুদ্ধের সময়ও ছিল। ভাষা আন্দোলন বা বাংলাদেশ 1947 সালের পর থেকে নিয়ে এই যে 23 বছরের যে টাইম পিরিয়ডটা 1971 সাল পর্যন্ত, এই পুরো সময়টার মাঝে কিন্তু বাঙালিরা যেসব সংগ্রাম করেছে সেসব সংগ্রামের ক্ষেত্রে নারীরাও ভূমিকা পালন করেছে। তারা ঘরোয়াভাবে ভূমিকা পালন করেছে, সরাসরি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভূমিকা পালন করেছে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখানে কি কি পয়েন্ট হতে পারে। প্রতিকূল পরিবেশে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায়, এটা দেখো, এটা কিন্তু তোমাদের কাছে কনফিউশন লাগতে পারে যে আসলে এই পয়েন্টটা হওয়ার ব্যাপার না। ঠিক আছে, বর্তমানে চাঁদা আদায় জিনিসটা মানে এই শব্দটা যখন আসে তখন কিন্তু মনে হয় খুবই খারাপ একটা কাজ। বুঝতে পেরেছো, যেহেতু মানে বর্তমানে লিডিং পজিশনের কোন একটা পলিটিক্যাল পার্টি এই কাজটা করতেছে। বুঝতে পারছো, যাই হোক ওটা ব্যাপার না, আমরা ওই কথায় যাচ্ছি না। তো যে এখানে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায়ের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে জোর জবরদস্তি মূলক ভাবে না, এই জিনিসটা ছিল হচ্ছে একটা ইমোশনের জায়গা। বাঙালিরা সবাই চাইছিল হচ্ছে বাংলাদেশটা স্বাধীন হোক বা হচ্ছে বাংলা ভাষাটা স্বীকৃতি পাক। এই জিনিসটার জন্য, তাদের ভাষার প্রয়োজনের জন্য তারা সবার কাছে গিয়েছিলেন যে দেখো আমরা আন্দোলন করতে চাচ্ছি, যে আন্দোলনের মাধ্যমে আমরা চেষ্টা করব যে বাংলা ভাষার যাতে একটা স্বীকৃতি লাভ হয়, সেজন্য সবাই সাহায্য করেছিল। এই জিনিসটাই হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা আদায়। বুঝতে পেরেছো, তার মানে এই এটা হচ্ছে জুৎসই একটা পয়েন্ট। এরপর দেখো, পুলিশি নির্যাতন থেকে রক্ষা করতে নেতাদেরকে নিজের কাছে লুকিয়ে রাখা, এই জিনিসটা অবশ্যই, কারণ পুলিশ যখন নির্যাতন করতে চাইছিল তখন তারা নিজেদের ঘরে সেফটি সিকিউরিটির একটা পজিশন তৈরি করে দিয়েছিল। এরপরে 144 দ্বারা ভঙ্গ করে সমাবেশ করা, হ্যাঁ এটাও তারা করেছিল। এই জিনিসটার ক্ষেত্রেও তারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পুরুষদের পাশাপাশি। তাহলে নিচের কোনটা সঠিক? তার মানে আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে তিনটাই। ঠিক আছে, 1, 2 এবং 3। ওকে, আচ্ছা তারপরে আসো, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বলো তো, কে হবে? প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে কে? মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ নিশ্চয়ই তার সম্পর্কে জানো যে সে মূলত পাকিস্তান প্রস্তাবনার ক্ষেত্রে তার ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পুরো মানে পাকিস্তান বা ভারতবর্ষ থেকে যে পাকিস্তান আলাদা হয়ে একটা রাষ্ট্রের জন্ম হয়, সেক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্নাহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঠিক আছে, পরবর্তীতে যাই হোক ঘটনাটা যেটাই হোক না কেন, তবে পাকিস্তানের ক্ষেত্রে তার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। পাকিস্তান যখন 1947 সালের 14ই আগস্ট, ঠিক আছে 1947 সালের কতই আগস্ট? 14ই আগস্ট, পরীক্ষা কিন্তু কোশ্চেন আসতে পারে। 14ই আগস্ট পাকিস্তান যেই স্বাধীনতা লাভ করে, সেই স্বাধীনতার সময় পাকিস্তান রাষ্ট্রের যে সৃষ্টি হয়, তখন এরপরে প্রথম গভর্নর যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। ঠিক আছে, মনে থাকবে তো? তারপরে আসো, রাজশাহীর ভুবন মোহন পার্ক কেন বিখ্যাত? এই অধ্যায়ের মাঝে ভুবন মোহন পার্ক এসেছে, তার মানে কেন বিখ্যাত হবে বলতো? এই অধ্যায়টা কি নিয়ে? ভাষা আন্দোলন নিয়ে। এই অধ্যায়টা কি নিয়ে ডিসকাশন করতেছে? 1947 সালের পর থেকে ভাষা আন্দোলন কেন্দ্রিক যেসব সংগ্রাম হয়েছিল, ঠিক আছে, ভাষা আন্দোলনের শেষ পর্যন্ত, সেই পুরো বিষয়টা নিয়ে ডিসকাশন করছে হচ্ছে এই অধ্যায়। তার মানে ভুবন মোহন পার্কের যখন কথা আসলো তখন সেটা কেন বিখ্যাত হবে? ভাষা আন্দোলনের কারণে বিখ্যাত হবে। দেখো, ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত বলে। পরীক্ষাটা আসলে অধ্যায় ভিত্তিক কোনো ব্যাপার থাকবে না, তাহলে তোমরা কেমনে বুঝবা? এই যে ফ্যাক্টগুলো মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, রাজশাহীর ভুবন মোহন পার্কে বিরাট বড় একটা গণসমাবেশ হয়েছিল।
বুঝছো? তো এই যে 21শে ফেব্রুয়ারির যেই টার্মটা, সেটার মাঝে বিরাট বড় একটা গণসমাবেশ হয়েছিল। তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা, সেটার মাঝে ভুবন মোহন বার্কে যেহেতু এত বড় একটা মানে গণসমাবেশ হয়েছিল, এবং সেখানে এখনো পর্যন্ত যেই 21শে ফেব্রুয়ারির স্মৃতি, সেই স্মৃতিটা এখনো এই পার্কটা বহন করে আছে। এই কারণে এই ভুবন মোহন বার্ক ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত বলে এখনো বিখ্যাত। ওকে, তারপরে আসো, 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতির ক্ষেত্রে ইউনেস্কো কে কয়টি দেশ সমর্থন দেয়? দেখো, আসলে একটা জিনিস কি, যে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে একটা সংস্থা, জাতিসংঘের একটা সংস্থা কাউকে স্বীকৃতি দিয়ে দিবে, এটা কিন্তু একটা সহজ ব্যাপার না। ঠিক আছে, জাতিসংঘের অধিকাংশ রাষ্ট্রের, সদস্য রাষ্ট্রের একটা সমর্থন লাগবে। এই সমর্থনটা পেলেই কেবল এই জিনিসটা করতে পারবে। ঠিক আছে, কোনো একটা প্রস্তাব গৃহীত হতে পারবে। কথার কথা, এই প্রস্তাবের মাঝে, হ্যাঁ, এই যে প্রস্তাবটা পাশ হয়েছে, এই প্রস্তাবের মাঝে যদি ভ্যাটো প্রদান করতো 5টা দেশের কোনো দেশ, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি সেকেন্ড পেপারে একটা আলোচনা। ঠিক আছে, তোমাদের সাথে রিলেটেড, কারণ সেকেন্ড পেপারটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে ইন্টারন্যাশনাল যে রিলেশন সেটা বোঝার ক্ষেত্রে। তো 5টা স্থায়ী কান্ট্রি আছে, যে জিনিসটা তোমরা সবাই জানো, যে তোমার আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য বা ব্রিটেন, ফ্রান্স, চীন। এই 5টা রাষ্ট্র যদি বিরোধিতা করে, তাহলে কিন্তু কোনো প্রস্তাব পাশ হয় না। ঠিক আছে, তাহলে এই 5টা রাষ্ট্র সহ মোট 188টা রাষ্ট্র। ঠিক আছে, কতটা রাষ্ট্র মনে রাখবা? 188টা রাষ্ট্র বাংলা ভাষাটা আন্তর্জাতিক, মানে সরি, 21শে ফেব্রুয়ারিটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে তোমার স্বীকৃতি পাক, সেই পক্ষে ভোট দিয়েছিল। ঠিক আছে, এটা সমর্থন করেছিল কয়টা রাষ্ট্র? 188টা রাষ্ট্র। ঠিক আছে, আচ্ছা, এই 188টা রাষ্ট্র, যেহেতু জাতিসংঘের বর্তমান রাষ্ট্র সংখ্যা কত, সদস্য রাষ্ট্র সংখ্যা বলো তো? 193 কি 95? ঠিক আছে, তো 93টা হচ্ছে সার্বভৌমত্ব আছে তাদের, 95 যেটা, বাকি দুইটা যেটা, সেটা পরিপূর্ণ সদস্য না। ঠিক আছে, তাহলে 188টা রাষ্ট্রের সমর্থন পেয়ে 21শে ফেব্রুয়ারি যেটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়ে যায়। আচ্ছা, এরপরে আসো, উদ্দীপকটি পরে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। ক মহাদেশের উত্তর ও দক্ষিণ অংশ মিলে একটি রাষ্ট্রটির মোট রাজস্বের 60% ভাগের বেশি দক্ষিণ অংশ থেকে এলেও উত্তর অংশের তুলনায় দক্ষিণ অংশ ছিল অনুন্নত। ঠিক আছে, রাষ্ট্রটির দক্ষিণ অংশের সাথে কোন অবস্থার সাদৃশ্য রয়েছে? দক্ষিণ অংশের সাথে কোন অবস্থার সাদৃশ্য রয়েছে বলতো? সেটা হচ্ছে, কি অ্যান্সার হবে বলতো তোমরা? আচ্ছা, অর্থনৈতিক। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে অর্থনীতি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে অর্থনৈতিক যে কাঠামো, সেই কাঠামোটা তোমার 60%-এর বেশি আসছে রাজস্বে। হ্যাঁ, রাজস্বের 60%-এর বেশি আসছে হচ্ছে দক্ষিণ অঞ্চলের সাথে, দক্ষিণ অংশের সাথে। তার মানে রাজস্ব নিয়ে কথা আসছে, যেহেতু রাজস্বটা কিসের পার্ট? রাজস্বটা হচ্ছে ইকোনমিক্সের পার্ট না, অর্থনীতির পার্ট না রাজস্বটা। তার মানে আমাদের এখানে বিষয়টা আসবে হচ্ছে অর্থনীতি। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো, খুব সহজ একটা কোশ্চেন, একটু খেয়াল করলেই কিন্তু পারা যাবে। যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে প্রথম দফা কোনটি? নির্বাচনী ইশতেহারে প্রথম দফা কোনটি বলতো? প্রথম দফা হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা করা। প্রাদেশিক স্বায়ত্তশাসন, এটা দেখলে তোমাদের মনে হতে পারে, প্যাচ লেগে যেতে পারে আগের অধ্যায়ের বা পরবর্তী অধ্যায়ের 1966 সালের 6 দফার সাথে। 1966 সালের 6 দফা যেটা ছিল, সেটার প্রথম দফাটা ছিল হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন, বা সেটা প্রধান দফাটাই ছিল হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। ঠিক আছে, কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা করা, সেটা ছিল হচ্ছে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারের প্রথম দফা। ঠিক আছে, যুক্তফ্রন্ট যেটা নির্বাচনটা হয় হচ্ছে 1954 সালে। ঠিক আছে, এই নির্বাচনটার ক্ষেত্রে প্রথম দফাটা যেটা ছিল, সেটা হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা করা। তখন কিন্তু মানে 1954 সালেও কিন্তু বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় নাই। বুঝতে পেরেছো? 21 সালে, মানে 21শে ফেব্রুয়ারি 1952টা কেন বিখ্যাত? 52টা এই জন্য বিখ্যাত না যে বাংলা এই দিনে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, এই জন্য বিখ্যাত না। স্বীকৃতি পেয়েছে কবে? স্বীকৃতি পেয়েছে আরো অনেক পরে। কত সালে? 1956 সালের দিকে, আরো 4টা বছর পরে। আর যুক্তফ্রন্টের নির্বাচন সেটা 1952 সালের 2 বছর পরে ভাষা আন্দোলনের, মানে সরি, যুক্তফ্রন্টের নির্বাচন যেটা, সেটা। তাহলে সেটার মাঝে তারা যেটা বলেছিল, যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি, যুক্তফ্রন্ট যেটা 4টা দল মিলে, মোট 4টা দল মিলে, তোমরা জানো যে তারা যে নির্বাচনী ইশতেহার দিয়েছিল, তার মাঝে যে পয়েন্টটা ছিল, সেটা হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা করা। এটাই ছিল তাদের প্রধান এবং প্রথম পয়েন্ট তাদের দাবিগুলোর মাঝে, দফাগুলোর মাঝে। তারপরে আসো, বাংলা ভাষার পক্ষে প্রথম বক্তব্য দেন কে? এই যে শুরুতে কিন্তু একটা কোশ্চেন আলোচনা গেছে, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি ধীরেন্দ্রনাথ দত্ত। যখন অধিবেশনে এই ব্যাপারগুলো আলোচনা হয়, তখন কিন্তু ধীরেন্দ্রনাথ দত্ত তিনি প্রথম বাংলা ভাষার পক্ষে বক্তব্য দেন। ঠিক আছে, তারপরে আসো,
যুক্তফ্রন্টের 21 দফার মূল দাবি কি ছিল? যুক্তফ্রন্টের যে 21 দফা ছিল, সেই 21 দফার মূল দাবি কি ছিল বলতো? মূল দাবি হচ্ছে বাংলা ভাষার স্বীকৃতি দান, অবশ্যই পূর্ণ স্বায়ত্তশাসন হবে না, ক্ষমতার ভারসাম্য হবে না, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, এগুলো প্রত্যেকটাই ঠিক আছে। হ্যাঁ, তোমার পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান যেটা, সেটা না, কারণ পূর্ণ স্বায়ত্তশাসন যেটা সেই ব্যাপারটা নিয়ে আসলে যুক্তফ্রন্ট তখনও কাজ করেনি। ঠিক আছে, ক্ষমতার ভারসাম্য স্থাপন এটা হওয়ার মতো একটা পয়েন্ট, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এটা হওয়ার মতো একটা পয়েন্ট। তবে মেইন মূল দফা এখানে কিন্তু আসতে হচ্ছে পয়েন্টটা মূল দফা। হ্যাঁ, তোমরা কিন্তু একটা কোশ্চেনটা পড়েই যদি তুমি এই এই পয়েন্টগুলোর মাঝে যে কোনো একটা দিকে তাকাও, কথার কথা তোমার সবার আগে নজর পড়লো এই যে বি নাম্বার পয়েন্টে, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ। হ্যাঁ, জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ একটা সুন্দর একটা পয়েন্ট, তার মানে এটা হতে পারে তোমরা অ্যান্সার করে দিলা, কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে ভুল। এসে দেখবা যে তুমি ভাবছো হয়েছে, কিন্তু আসলে দেখো যে হয় নাই, তুমি পরীক্ষা কম মার্ক পেয়ে বসে আছো আর দোষ দিচ্ছ হচ্ছে টিচারের। আসলে তোমাকে কি করতে হবে, চারটা অপশনই খুব ভালো করে খেয়াল করতে হবে, এবং এখানে কোশ্চেনে কি চাইছে সেই জিনিসটা খেয়াল করতে হবে। কোশ্চেনে মূল দাবিটা চাইছে, মূল দাবিটা হবে হচ্ছে বাংলা ভাষার স্বীকৃতি দান। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? তারপরে আসো, যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? নির্বাচনী প্রতীক ছিল হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের যে নির্বাচনী প্রতীক, সেটা হচ্ছে নৌকা। হ্যাঁ, এই নৌকাটাই ছিল হচ্ছে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক। ঠিক আছে, যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? নৌকা। ঠিক আছে, মনে রাখবে নৌকা ছিল যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক। তারপরে আসো, পূর্ব বাংলা সম্পর্কে পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি কি ছিল বলতো? সেটা হচ্ছে ঔপনিবেশিক। পাকিস্তানিদের বলতে এখানে পশ্চিম, মানে তৎকালীন পশ্চিম পাকিস্তানি। ঠিক আছে, বর্তমান পাকিস্তান এটা ঠিক আছে, তবে তৎকালীন ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তান। তাহলে পূর্ব বাংলাকে পশ্চিম পাকিস্তানরা কি হিসাবে দেখতো? তাদের উপনিবেশ হিসেবে দেখতো। ঠিক আছে, উপনিবেশ হিসেবে দেখতো, এবং সেখান থেকে তারা যত ধরনের শোষণ, সেই শোষণগুলো করতো। অর্থনৈতিক দিক থেকে তাদের চেয়েও বেশি সমৃদ্ধ ছিল হচ্ছে আমাদের এই বাংলাদেশটা। ঠিক আছে, কিন্তু বাংলাদেশ থেকে সম্পদ নিয়ে কি করতো জানো? তারা প্রোডাক্ট যেটা বাংলাদেশে উৎপন্ন হইতো সেটা ওখানে নিত, নিয়ে সিলটিল মেরে আবার বাংলাদেশে এনে বাংলাদেশিদের কাছে দ্বিগুণ দামে বিক্রি করতো। মানে এত খারাপ ছিল তারা, এত বেশি নির্যাতন করেছিল, নির্যাতনের মাত্রাটা খুব বেশি হয়ে গিয়েছিল, যে কারণে মূলত আমাদের আন্দোলন সংগ্রাম এবং যে কারণে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা। ঠিক আছে, যাই হোক, ওই আলোচনায় পরে আসি। আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় কখন? আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় হচ্ছে, তোমরা এই কোশ্চেনটা পারার কথা, কারণ মানে বিগত বছরগুলোতে 23শে জুন যে পরিমাণ জাঁকজমকপূর্ণভাবে সারা দেশব্যাপী একটা উৎসব পালন করা হইতো, সেটা তোমাদের সবাই জানার কথা, যে আওয়ামী লীগের যে জন্মটা সেটাই হচ্ছে 1949 সালে 23 জুন। পরবর্তীতে আসলে মুসলিম শব্দটা তারা বাদ দিয়ে দেয়, আওয়ামী লীগ নামে নামকরণ হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, তাহলে আওয়ামী মুসলিম লীগ তাদের জন্মটা ছিল হচ্ছে মূলত 1949 সালের 23 জুন। এরপর আসো, বৈদেশিক সাহায্যের ব্যয় বেশি করা হয় কোথায়? বৈদেশিক সাহায্য তোমরা জানো যে আসলে এই পয়েন্টটা দেখলেই বুঝতে পারবা যে আসলে যত সুযোগ সুবিধা ছিল সবকিছু নিয়েছিল পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের খুব সমৃদ্ধি থাকা সত্ত্বেও তাদেরকে খালি শোষণই করে গিয়েছে। ঠিক আছে, তাহলে বৈদেশিক সাহায্য বেশি ব্যয় করা হয় কোথায়? পশ্চিম পাকিস্তানে। বৈদেশিক সাহায্য যা আসতো তা পশ্চিম পাকিস্তানেই বেশি ব্যয় করা হতো। ঠিক আছে, তারপর আসো, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন চায় না কেন? কেন চাইতো না বলতো? স্বনির্ভর করার জন্য? হবে না, সরি, শাসন করার জন্য হতে পারে, অধিক উৎপাদনের জন্য তাও না, সম্পদ বন্টনের ব্যবস্থা অসমতার জন্য হবে না, তাহলে শাসন করার জন্য। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন চায় না হচ্ছে শাসন করার জন্য। পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নটা যদি সেভাবে হইতো, পূর্ব পাকিস্তানিরা যদি বাস্তবেই অর্থনৈতিক ক্ষেত্রে খুব ইনফ্লুয়েন্সিয়াল একটা ভূমিকা চলে আসতো, তাহলে কিন্তু পশ্চিম পাকিস্তানের অবস্থান নিচে নেমে যেত। ঠিক আছে, এই কারণেই তারা একদমই চায় নাই যে আসলে পূর্ব পাকিস্তান উঠে দাঁড়াক, তাদের কোমরটা সবসময় ভাঙার মাঝেই ছিল তারা। ঠিক আছে, খুবই শোষণ করেছিল। যাই হোক, এরপরে আসো, 1947 থেকে 55 সময়কালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যে অর্থ ব্যয় করে তার 90% ব্যয় করা হয় কোথায়? 47 থেকে 55, দেখো খুবই গুরুত্বপূর্ণ। 47 থেকে 55 সময় 90%, দেখো এখানে পয়েন্টটা কি, 90% অর্থটা ব্যয় করা হয় কোথায় বলতো? একদম ইজি, পশ্চিম পাকিস্তানে। ঠিক আছে, দেখো কি পরিমাণ শোষণের মাত্রাটা ছিল, একদম পশ্চিম পাকিস্তানের 90%, একটা কথা 50 বা ধরো তোমার 45
বা এখানে 55, এরকম হইলো, এরকম একটা রেশিও হইলেও তখন একটা কথার কথা ছিল যে না, পরিপূর্ণ ইনসাফ করে নাই, একটু বেইনসাফি করছে। কিন্তু তাদের বেইনসাফির লেভেলটা, ঠিক আছে, তাদের মানে জুলুমের অত্যাচারের লেভেলটা কি পরিমাণ ছিল, এই জিনিসটা তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। 90% যেই তোমার ইকোনমিক যে সিস্টেম, সেটা ব্যয় করা হয় হচ্ছে পশ্চিম পাকিস্তানে, অনলি জাস্ট 10% যেটা স্পেন্ড করা হয় হচ্ছে পূর্ব পাকিস্তানে। কি পরিমাণে একটা খারাপ অবস্থা ছিল তোমরা জাস্ট অনুমান করতে পারো একটু খেয়াল করলে। পূর্ব পাকিস্তানে অর্থনৈতিক দুরবস্থার কারণ হলো ব্যবসায় বাণিজ্যের নিম্নগতি, অবশ্যই শিল্প উৎপাদন হ্রাস, অবশ্যই শিক্ষার অবমূল্যায়ন, তিনোটাই হওয়ার মতো কারণ। ঠিক আছে, তিনোটার ক্ষেত্রে পশ্চিম পাকিস্তান খুব যেহেতু শোষণ করেছে, সেজন্য তিনোটাই হবে আমাদের অ্যান্সার ডি। ঠিক আছে, পশ্চিম পাকিস্তানের শিক্ষা, এটা নিয়েও অনেক আর্টিকেল আছে, যেটার মাঝে আসলে সেই জিনিসটা মানে মানে গবেষক যারা আছেন তারা এই জিনিসটা দেখিয়েছেন যে শিক্ষা ক্ষেত্রেও তারা খুবই ডমিনেট করেছিল বাঙালিদেরকে। ঠিক আছে, এরপরে আসো, কোন জাতি পশ্চিম পাকিস্তানের চাকরিতে পদোন্নতিতে পিছিয়ে ছিল? কোন জাতি বলতো চাকরিতে পদোন্নতিতে পিছিয়ে ছিল? হচ্ছে বাঙালি জাতি। ঠিক আছে, পশ্চিম পাকিস্তানের চাকরিতে যে পদোন্নতি ছিল, ঠিক আছে, বড় বড় সেন্ট্রাল অফিস যেগুলো ছিল সবকিছু ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক। পূর্ব পাকিস্তানকে একদম পুরো জাস্ট একটা প্রদেশের মতো, একটা উপনিবেশের মতো বানায় রাখছিল। ঠিক আছে, তো চাকরি বাকি সব ক্ষেত্রেই উঁচু পোস্ট, সবকিছুর ক্ষেত্রে প্রাধান্য ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তানিদের, আর বাঙালিদেরকে খালি শোষণই করে গিয়েছে। ঠিক আছে, তাহলে কোন জাতি পশ্চিম পাকিস্তান চাকরিতে পদোন্নতিতে পিছিয়ে ছিল? এই পিছিয়ে পড়া জাতি ছিল হচ্ছে বাঙালি। যাই হোক, তারপরে আসো, 1948 সালে প্রতিরক্ষা সার্ভিসের অফিসারের ক্ষেত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অনুপাত কত ছিল? এই যে একটু আগে আমরা এই জিনিসটা খেয়াল করেছি, তাদের রেশিওটা ছিল হচ্ছে 10/90। ঠিক আছে, পূর্ব পাকিস্তানকে মাত্র 10% ফ্যাসিলিটিস দিয়েছিল, আর 90% ফ্যাসিলিটিস এগুলো কিন্তু নিয়েছিল হচ্ছে পশ্চিম পাকিস্তানিরা। তার মানে আমাদের অসমতা, ঠিক আছে, কি পরিমাণ লেভেলটা ছিল অসমতার, একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারো। যাই হোক, এরপরে আসো ব্যাপারটা পরবর্তী কোশ্চেনে। তমাদ্দুল মুজলিস লিখছে এখানে, আসলে এখানে তোমার বর্গীয় জ হবে। ঠিক আছে, মজলিস, মজলিস কোন ধরনের সংগঠন? কোন ধরনের সংগঠন বলতো? এটা সামাজিক হবে না, রাজনৈতিক নয়, ধর্মীয় নয়, এটা হচ্ছে সাংস্কৃতিক সংগঠন। কারণ সেটা কাজ করেছিল হচ্ছে ভাষা নিয়ে। কোন ভাষা? বাংলা ভাষা নিয়ে। ঠিক আছে, সেটা কাজ করেছিল বাংলা ভাষা নিয়ে। ঠিক আছে, তাহলে ভাষাগত দিকটা সেটা অবশ্যই হচ্ছে সাংস্কৃতিক একটা বিষয়, তার মানে এটা হবে সাংস্কৃতিক সংগঠন। ঠিক আছে, এরপর আসো, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশনা হিসেবে কাজ করে কোনটি? কোনটি কাজ করে বলতো? স্বাধীনতা সংগ্রামের দিক নির্দেশনা হিসেবে কাজ করে হচ্ছে 52 ভাষা আন্দোলন। প্রত্যেকটা হওয়ার মতো একটা ব্যাপার, তবে দিক নির্দেশনা হিসেবে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনটা আসলে তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে বাঙালিরা তখন বুঝতে পেরেছিল যারা ভাষার মাঝে হাত দিছে, ঠিক আছে, তারা আসলে কি করে ছাড়তে পারে। এই যে একটা প্রবলেম, সেই প্রবলেম যে ক্রিয়েট হয়েছিল, তারপরেই কিন্তু বাঙালিরা আস্তে আস্তে পশ্চিম পাকিস্তানের যেই শোষণ, সেই শোষণের বিরুদ্ধে আস্তে আস্তে তাদের যে সচেতনতা, সেটা আরো অনেক বেশি বাড়তে শুরু করে। ঠিক আছে, তারপরে আসো, ধীরেন্দ্র দত্ত কত সালে বাংলা ভাষার পক্ষে বক্তব্য পেশ করেন? কত সালে বলতো? সেটা হচ্ছে 1947 সালে। 1947 সালেই তিনি বাংলা ভাষার পক্ষে বক্তব্য পেশ করেন। বর্তমান বাংলা একাডেমির পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম ছিল হচ্ছে বর্ধমান হাউস। এই জিনিসটা মনে রাখবা, বর্তমান বাংলা একাডেমির পূর্ব নাম ছিল হচ্ছে বর্ধমান হাউস। ঠিক আছে, বর্ধমান হাউসকে পরবর্তীতে মানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যেটা, সেটার অধীন করা হয়, সাংস্কৃতিক কার্যক্রম সেখানে করা হয়। বর্ধমান হাউসটা মূলত এর আগে ছিল হচ্ছে বর্ধমান হাউসটা যেটা, সেটা মানে কোনো একটা ধরো তোমার বর্তমানে যেসব রাজবাড়ি দেখতেছো, জমিদারদের কোনো একটা রাজবাড়ির অধীন ছিল বর্ধমান হাউস। পরবর্তীতে সেটা পাকিস্তান সরকার একটা সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ইয়া করে, এবং বাংলা একাডেমি পরবর্তীতে, বাংলা একাডেমিটা এই বর্ধমান হাউসের পরবর্তী রূপটাই হচ্ছে বাংলা একাডেমি। ঠিক আছে, বর্তমান বাংলা একাডেমির পূর্ব নাম ছিল হচ্ছে বর্ধমান হাউস। আচ্ছা, নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত পরবর্তী প্রশ্নের উত্তর দাও। রাজিদ তার বন্ধুদের সাথে প্রতি বছর নগ্নপদে এক বন্ধুর জন্য শহীদ মিনারে ফুল নিয়ে শ্রদ্ধা জানায়। কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত শহীদ কোন আন্দোলনের সাথে জড়িত? তাহলে খালি পায়ে যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সেটা কিসের সাথে সম্পৃক্ত? সেটা হচ্ছে ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত। ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি তোমরা জানো যে শহীদ মিনারে গিয়ে সবাই খালি পায়ে ফুল দিয়ে আসে। ঠিক আছে, তারপরে আসো পরবর্তী যে পয়েন্টটা, উক্ত আন্দোলনের সাথে জড়িত শহীদ হলেন কে বলতো? শহীদ, আমরা একটা একটা করে পয়েন্ট দেখি। শহীদ শামসুজ্জোহা,
তিনি হবেন না, কারণ হচ্ছে তিনি 1969-এর গণ অভ্যুত্থান বা হচ্ছে বাঙালির সংগ্রামের ইতিহাসে প্রথম বুদ্ধিজীবী, মানে শহীদ বুদ্ধিজীবী, ঠিক আছে, বা হচ্ছে উনি শিক্ষক ছিলেন। এবং তার তোমার যে বছর তিনি শহীদ হয়েছিলেন সেটা হচ্ছে 1969, ঠিক আছে। উক্ত আন্দোলন বা ভাষা আন্দোলন সম্পৃক্ত শহীদ কিন্তু তিনি নন। আচ্ছা, শহীদ আসাদ তিনি হচ্ছেন 1969-এর, ঠিক আছে, তিনিও 1969-এর 20 জানুয়ারিতে তিনি শহীদ হয়েছেন 1969-এর। শহীদ হাবিবুর রহমান তিনিও হবেন না। শহীদ সালাম, ঠিক আছে, সালাম, রফিক, বরকত, তারা হচ্ছেন এই ভাষা আন্দোলনের সাথে জড়িত শহীদ। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? মুখ্যমন্ত্রী কে ছিলেন বলতো? ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি হচ্ছে নুরুল আমিন। বুঝতে পেরেছো? খাজা নাজিমুদ্দিন, এই ব্যাপারটা তোমাদের একটু কনফিউশন লাগতে পারে, এই কোশ্চেনটা হবে না, ঠিক আছে। তাহলে হবে কি? নুরুল আমিন। নুরুল আমিন ছিলেন হচ্ছে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী। ওকে, তারপরে আসো 1952 সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে? 52 সালের ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে রফিক, ঠিক আছে। এই কারণে তোমরা জগন্নাথ ইউনিভার্সিটির একটা মানে ভবনই দেখবা, সেই ভবনটা উৎসর্গ করা হয়েছে হচ্ছে ভাষা শহীদ রফিক ভবন নামে, ঠিক আছে। ভাষা শহীদ রফিক ভবন, সে মূলত জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। ভাষা শহীদ, মানে তখন আসলে জগন্নাথ কলেজ ছিল, পরবর্তী 2005 সালে জগন্নাথ ইউনিভার্সিটি হয়। তাহলে ভাষা শহীদ রফিক, তাহলে 1952 সালে ভাষা আন্দোলনের প্রথম শহীদ যে, সে হচ্ছে রফিক। ওকে, তারপর আসো ভাষা আন্দোলনের সময় নারীরা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করেন কেন? কেন সংগ্রহ করে বলতো? শুরুতে কিন্তু আলোচনা করেছি, আহত ছাত্রদের চিকিৎসা করার জন্য, ঠিক আছে। আহত ছাত্রদের চিকিৎসা করা, ব্যানার ফেস্টুন এগুলো হওয়ার মতো একটা পয়েন্ট, বিশুদ্ধ পানি সরবরাহ হওয়ার মতো একটা পয়েন্ট, শহীদ মিনার প্রতিষ্ঠা, যদিও এগুলো মনে হয় হবে কিন্তু আসলে এগুলো না, কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে আহত ছাত্রদের চিকিৎসা করা, ঠিক আছে। তারপরে আসো ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কে? সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হচ্ছে সুফিয়া কামাল, ঠিক আছে। সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হচ্ছেন সুফিয়া কামাল। তিনি ভাষা আন্দোলনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাঙালির মানে বাংলাদেশের বা বাঙালি জাতির খুবই গর্ভবতী একজন লেখিকা, ঠিক আছে। এরপর আসো কোন তারিখ ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়? কত তারিখ বলতো? 1999 সালের 17ই নভেম্বর। এই তারিখটা মনে রাখবা, 1999 সালের 17ই নভেম্বর। এই তারিখে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়। তাহলে তোমাদের এর আগে একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনে হয়তো কনফিউশন ছিল যে বাংলা ভাষার যে অধিকার, সেই অধিকার কি ইউনেস্কোর মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে কিনা। অধিকারটা আসলে প্রতিষ্ঠা ইউনেস্কোর মাধ্যমে হয়নি, তাই না? তার মানে অধিকার যেটা, সেটা হচ্ছে আগেই হয়েছে, পরবর্তীতে সেটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে ইউনেস্কোর মাধ্যমে, ঠিক আছে। তারপরে আসো আমার ভাইয়ের রক্তে রাঙানো, এই গানটির গীতিকার কে? গীতিকার হচ্ছে কে বলতো? গীতিকার হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী, ঠিক আছে, মনে রাখবে, এটা গীতিকার হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। আচ্ছা, অধ্যাপক আবুল কাশেম ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কেন? আবুল কাশেম কেন বিখ্যাত হয়ে আছেন বলতো? অধ্যাপক আবুল কাশেম তিনি বিখ্যাত হয়ে আছেন তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করার জন্য, ঠিক আছে। তমদ্দুন মজলিসের অন্যতম প্রতিষ্ঠা ছিলেন অধ্যাপক আবুল কাশেম। এবার আসে মোহাম্মদ আলী জিন্নাহর পর উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন কে? কে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন? কে বলতো? কে হতে পারে এটা? খাজা নাজিমুদ্দিন, ঠিক আছে। খাজা নাজিমুদ্দিন হচ্ছে পাকিস্তানের মানে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মানে হিসাবে ঘোষণা দেয়। খাজা নাজিমুদ্দিন যখন ঘোষণা দেয় তখন কিন্তু বাঙালির কষ্টটা অনেক বেশি লাগছিল। জিন্নার সময় তো লাগছিলই, খাজা নাজিমুদ্দিনের সময়ও লাগছিল। বেটা তুই বাংলার শাসক, তুই নিজেই বুঝতে পারলি না ব্যাপারটা, আমাদের দুঃখটা। খাজা নাজিমুদ্দিন কিন্তু ছিল হচ্ছে পূর্ব পাকিস্তানের শাসক, ঠিক আছে, কিন্তু সে নিজেও পশ্চিম পাকিস্তানে একদম লুতুপুতু করতো, বুঝতে পারছো? তাদের পা ছাড়তো, তাদের কথা মতো চলতো। পূর্ব পাকিস্তানের যে বাঙালিদের যেই একটা মনের ভাবটা, সেই ভাবটা সে বুঝতো না, বুঝতে পেরেছে? তাহলে খাজা নাজিমুদ্দিন সে জিন্নার পর উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। এরপর দেখো পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর করা হয় কত সালে? প্রথম সংবিধান কত সালে বলতো? কত হবে এটা? 1956 সালে, ঠিক আছে। প্রথম সংবিধান হয় হচ্ছে 1956 সালে। তারপর আসো মৌলিক গণতন্ত্রে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ভোটার কত ছিল? ভোটার ছিল কত বলতো? সেটা হচ্ছে 80,000। হ্যাঁ, পূর্ব পাকিস্তানে
পশ্চিম পাকিস্তানের ভোটার ছিল হচ্ছে 80,000, মাত্র 80,000 ভোটার ছিল। দেখো তখন কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ছিল, তার মাঝে ভোটার মাত্র 80,000। খুব বাজে একটা সিস্টেম কায়েম করেছিল আইয়ুব খান। মৌলিক গণতন্ত্র কার সৃষ্টি ছিল? আইয়ুব খানের সৃষ্টি ছিল, তাই না? আইয়ুব খান সামরিক শাসন জারি করার পরে তার অভিনব যে শাসন ব্যবস্থা মৌলিক গণতন্ত্র সেটা সৃষ্টি করে। এটার মাঝে আসলে প্রজাদের কোনো স্বাধিকার বা প্রজাদের যে স্বাধীনতা সেটা স্বীকৃতি ছিল না। যাই হোক, তারপরে আসো, বাংলা ভাষার আন্দোলনের প্রথম সংগঠনের নাম কি? প্রথম সংগঠনের আন্দোলনের নাম কি বলতো? তমদ্দুন মজলিস। ঠিক আছে, প্রথম সংগঠনের নাম হচ্ছে তমদ্দুন মজলিস। আচ্ছা, তারপরে আসো, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, কবিতাটি কার? কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি হচ্ছে মাহবুবুল আলমের। ঠিক আছে, মনে রাখবে এটা, নামটা মাহবুবুল আলম। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা কিন্তু তোমাদের কতেও থাকতে পারে। ঠিক আছে, বহু নির্বাচনী না থাকলেও কতেও থাকতে পারে। এরকম অনেক কোশ্চেনই আসে যেটা হচ্ছে ধরো তোমার বহু নির্বাচনী ক্ষেত্রে তোমরা পড়লা সেটা কতে কাজে লাগবে। কতে মানে কি? সৃজনশীলের জ্ঞানমূলক কোশ্চেন যেটা, সেটার মাঝে। যাই হোক, তারপরে দেখো, বাংলা ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু কোন কারাগারে বন্দী ছিলেন? সেটা তোমরা যদি প্রথম পত্রটা ভালো করে পড়ো তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ফরিদপুরের কারাগারে। ঠিক আছে, প্রথম পত্রে কিন্তু মানে সরি বাংলা বাংলা প্রথম পত্র। ঠিক আছে, বাংলা প্রথম পত্রের যে বঙ্গবন্ধুর যেই কথা সেটার মাঝে একটা পার্ট ছিল হচ্ছে তিনি ফরিদপুরের কারাগারে বন্দী ছিলেন। ঠিক আছে, তাহলে ওইটা ভালো করে পড়লে এই এই ইনফরমেশনটাও কিন্তু তোমরা সহজে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা নলেজের সাথে আরেকটা নলেজ কিন্তু ইন্টার কানেক্টেড। তোমাদের প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে দেখবা, বুঝছো? বাংলার ক্ষেত্রে কিছু কিছু জিনিস ইনফরমেশন দেখবা সেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে ইন্টার কানেক্টেড হয়ে যাচ্ছে, এবং সেটার ক্ষেত্রে তোমাদের যেসব গ্রুপ সাবজেক্ট গুলো আছে সেগুলোর ক্ষেত্রে অনেকটা দেখবা যে একটা তথ্য জানলে এটা অন্য একটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের কাজে লেগে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে ভালো করে পড়বা, যেটাই পড়বা খুব মনোযোগ দিয়ে পড়বা, ইনশাল্লাহ সব ক্ষেত্রে কাজে লাগবে। তারপর আসো, উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এটা কে বলেছিলেন? সেটা বলেছিলেন হচ্ছে মোহাম্মদ হাই জিন্নাহ। কোথায় বলেছিলেন বলতো? শুরুতে কিন্তু কোশ্চেনটা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান যেটা হয়েছিল তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। ঠিক আছে, তাহলে কে বলেছিলেন এটা? মোহাম্মদ আলী জিন্নাহ। আচ্ছা, ঠিক আছে, আমাদের কোশ্চেনটা আজকে এতটুকুই ছিল এই সলভ ক্লাসের এই অধ্যায়ের। তোমরা সবাই ভালো থাকবে, আশা করি এই সলভ ক্লাসটা এই ক্লাসটা অধ্যায়টা তোমরা যদি ভালো করে রিভাইজটা দাও, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারটা যদি ভালো করে বুঝে বুঝে পড়ো, তোমাদের অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা টপিকের উপর যেই পড়া বা যেই জানাশোনা সেটা খুব সুন্দরভাবে হবে। ঠিক আছে, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। এইচএসসিতে খুব ভালো করবে তোমরা ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।